সবাইকে আমাদের সেই পডকাস্টের নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকে আমরা বেশ কিছুদিন পরে ফিরে আসলাম। এর মধ্যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলোর খুবই আ হৃদয় বিদারক। আ জুলাই আন্দোলনের সাথে জড়িত একজন অন্যতম আ নেতা জুলাই আন্দোলনের পরে যে কিছুটা কালচারালি মুভমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল আ ইনকিলাব মঞ্চ তৈরির মাধ্যমে। তার মুখপাত্র ওসমান হাদি আ প্রায় ডিসেম্বরের ৮ তারিখে আ ৮ না ১২ তারিখে ১২ তারিখে গুলিবিদ্ধ হয় এবং আ ১৮ তারিখে মারা যায় এবং আজকে বাংলাদেশে তার জানাজা অনুষ্ঠিত হলো এবং সেই জানাজাতে আমরা যেটা ভিডিও বা নিউজ পত্রের মাধ্যমে দেখলাম আ বাংলাদেশে মনে হয় স্মরণকালের অন্যতম একটা বড় আ আকারের জানাজা হয়েছে। যেখানে লক্ষ, লক্ষ মানুষ ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দূর দূরান্ত থেকে হাদির প্রতি ভালোবাসার টানে হয়তো ফিরে আসছেন বা জানাজায় অংশ নিতে আসছেন। তো সেই জায়গা থেকে আম খুবই দুঃখজনক আ যা বলবো আসলে খুবই খারাপ লাগছে কিছুটা বলা যায়। তুমি এই ঘটনাটাকে কিভাবে ইয়ে করছো? মানে এই ঘটনা প্রবাহ তোমার এই মুহূর্তে ইয়ে নিতে জানতে চাই আরকি। মানে অফকোর্স মানে নিউজটা যখন ফার্স্ট আসছে যে মানে it took me a while to understand মানে এটা কেমনে পসিবল হইলো এরকম ভাবে openly assassination. Then as usual মানে how assassination network কিভাবে এটা হলো গিয়ে ফিঙ্গার পয়েন্টিং সবাইকে তারপরে মানে rather than মানে অনেক কিছুই হলো গিয়ে ফার্স্ট এ জানা যাচ্ছিল না যে what actually happened, হাতি বেঁচে আছে নাকি বেঁচে নেই এগুলার অনেক কিছু। তো যাই হোক, তো ফাইনালি তো হয়ে গিয়ে তাকে তো সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল ঢাকা মেডিকেল কলেজ। তো আই ওয়াজ গেটিং হোপফুল যে সে এট লিস্ট মানে মেবি যেহেতু এটা ব্রেইনে ইনজুরি, ডাক্তাররা যেটা বলেছে ব্রেইনে ইনজুরি। আর হলে গিয়ে যেহেতু মানে খুবই সেনসিটিভ একটা জায়গা দিয়ে কিন্তু মানে বুলেটটা পাস করছে। আ আমার যতটুকু মনে পড়ে কারণ অল দ্যা নার্ভ এন্ডিং মানে ব্রেইনের যে কানেক্ট করে সবকিছু সেই থ্রুতেই গিয়েছিল। তো আম আ আ I had kind of given up যে মানে সে বাঁচবে না। হুম। তো না আমি যেমন কিছুটা এরকম শুনছিলাম যে আ হয়তো বেঁচে থাকলেও কোন এক ধরনের পঙ্গুত্ব বা কিছু একটা মানে স্বাভাবিকভাবে আমি অন্তত সেটার দোয়া হয়তো যেটা করার চেষ্টা করছিলাম যে যদি এট লিস্ট সেটাও হয়। আ না তো হাদির আ আজকে জানাজা আমরা যে ড্রোন শট গুলো দেখলাম, মানে এত মানুষ, এত আ ভালোবাসা, এত অল্প সময়ে আ হ্যাঁ, যে বাংলাদেশে এত অল্প বয়স্ক আমাদের ২ জনের চাইতেই বয়সে ও ছোট ডেফিনিটলি। আ আ হ্যাঁ, তো সেই জায়গা থেকে জুলাই আন্দোলনের ১ বছর বা ১.৫ বছরের মাথায় অনেক পুরনো রাজনৈতিক নেতার চাইতেও আমি বলব যে অনেক বড় মাপের পরিচিত নেতা হইছে। ওর জাস্ট ১-১.৫ বছরের মধ্যেই যে উত্থান, এই হ্যাঁ, জার্নিটা এটা একটা বিশাল মনে হয় দেখার ব্যাপার ছিল যে জুলাই আন্দোলনের সময়ও তোমার হয়তো যে জুলাই আন্দোলনের সম্মুখ সারির মুখ যারা ছিল নাহিদ আসিফ, সার্জিস এরা আমরা হয়তো ওই সময় অনেকেই আ ১০-১২ জনের বেশি নাম শুনলেও চেহারা হয়তো চিনত না বা মানুষ জানতে পারত না এভাবে। কিন্তু পরবর্তীতে যখন ওই যে হাদি আবার ইনকিলাব মঞ্চের মাধ্যমে বিভিন্ন জায়গায় খুব ভালো বিতর্ক করতে পারত এবং কথা বলতে পারত টক শোতে বা বিভিন্ন জায়গাতে ইয়ে করে বক্তৃতা দেওয়ার মাধ্যমে এবং তার যে কবিতা আবৃত্তি, কবিতা নজরুল ইসলামের একটা বড় চির উন্নত মনশীল এটার যে আবৃত্তি সেটা যেমন খুব পপুলার হইছে। সেই জায়গা থেকে ও যেমন খুব দ্রুতই মনে হয় যে মানুষের মনে একটা অবস্থান নিয়ে নিয়েছে আরকি এবং মানুষজনও দেখতেছিল যে তাদের আ মনের কথাগুলা কিছুটা হয়তো ভয় ছাড়াই বলতেছে। সেই জায়গা থেকে আস্তে, আস্তে আমার কাছে মনে হচ্ছে যে ও মানুষের মধ্যে এই কারণে উনি এত অল্প সময়ে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে যে মানুষের মনের কথাগুলা কিছুটা বলার চেষ্টা করতেছিল মনে হয়। আ এটা কি তোমার কাছে মনে হচ্ছে কিনা? তো আমি এমনি মানে হাদিকে আমি আমি হলো গিয়ে ফোরফ্রন্ট এ মনে হয় আমি ইনিশিয়ালি দেখি নাই। মানে আমি নোটিস করি পার্সোনালি আমি যেটা দেন হাদি কেম ইনটু মাই মানে আমি যে দেখছি যে হি ইজ আ কাইন্ড অফ লাইক এ ডিফারেন্ট। কারণ হলো গিয়ে আমি একটা জিনিস নিয়ে সবসময় মানে আগে রিসার্চ করতেছিলাম যে এনসিপি
যে হলে গিয়ে উনি নিজেও যেটা হলে গিয়ে অ্যাকুইজিশন করেছেন। সেটা হচ্ছে গিয়ে যে এনসিপি জুলাই আন্দোলনের মনোপোলাইজ করার চেষ্টা করতেছে। দ্যাটস ওয়াই এই উনি ইনকিলাব মঞ্চটা মানে এস্টাবলিশ করে। যে হলে গিয়ে সে বলতেছে যদি এরকমই যদি হয়, মানে জুলাইয়ের আন্দোলনের উপর বেসিস এ যদি এনসিপি যদি এস্টাবলিশ করা হয়, সো কি মানে হোয়াটস দ্য লেসন হিয়ার? হুম। তো মনোপোলাইজ থেকে বের হয়ে আসার জন্য ইনকিলাব মঞ্চটা করে। দেন আমি তার ভিডিও গুলো দেখতাম যে হলে গিয়ে সে যে এই নির্বাচনের তফসিলের ঘোষণার আগে সে যেভাবে ক্যাম্পেইন করা শুরু করছিল। মানে একদম জেনুইন মানে টুট ক্যাম্পেইন একেবারে আরকি। আমি এরকম ক্যাম্পেইন বাংলাদেশে দেখিনি। আমি হচ্ছে আমি এই ক্যাম্পেইন কিন্তু বাংলাদেশের এই যে একটা আশার আলো নিয়ে আসতেছিল কিন্তু এইসব ব্যাপারগুলা হ্যাঁ, হ্যাঁ, মানুষের সাথে অ্যাকচুয়ালি তোমার ভোটারের কাছে যাওয়া, সেই জায়গা থেকে হ্যাঁ। ভোট দিতে বলার একটা অনুরোধ করা, এই যে কানেক্ট করার ব্যাপারটা। হুম। ধামিনাই অনেক ডিফিকাল্ট প্লেস। অফ কোর্স এটা আমাদেরকে জানতে হবে হিস্টোরিক্যালি। তো সে হাদি যেভাবে মানে আমি দেখতেছিলাম যে যেভাবে চাওয়ালা, রিক্সা চালক এদের কাছে যেভাবে উনি রিচ আউট করতেছেন, I have never seen anyone doing it. মানে একজন মানে সে ওভার অ্যাক্টিং করতেছে না। মানে মনে হয় যে একটা জেনুইন ডাউন টু আর্থ একটা একটা আ অ্যাটিটিউড ছিল। তো একেবারেই আ ওই যে হ্যাঁ, down to earth I think that হ্যাঁ, probably the best word. মানে এ এ এ এ বা শোনেন এইটা দেখলেই বোঝা যায়। আপনারা যারা দেখতেছেন আপনারা বুঝবেন যে হলো গিয়ে আপনাদের এলাকায় যখন প্রার্থী আসে কে অ্যাক্টিং করতেছে, কে হলো গিয়া মানে এলাকার মানুষ মানে you know this guy. তার অ্যাটিটিউড হলো গিয়ে you know this guy বুঝা যাবে। হ্যাঁ, উনি কি আসলেই আমার অ্যাক্টিং লেভেলের নাকি হ্যাঁ, definitely. তো এইজন্য হলো গিয়ে I started following him really closely. But of course যেটা হইছে এখন এটা তো this is a big lesson. This is a big lesson for our country. কারণ হলো গিয়ে যে মানে এইটা থেকে যা বোঝা গেছে। মানে আমি একটা লেসন যেটা বুঝছি যে মানে যদি ফ্যাসিবাদী কোন সরকার যদি আসারও যদি চেষ্টা করে, এই যে মানুষের যে একটা রেসপন্স, এই যে হাদিসের মৃত্যু হলো, এইটা মানে সব সরকারকেই একটু কশাস থাকতে হবে। They cannot just turn back and then change their color. রং বদলায় ফেলাবে ক্ষমতায় গিয়া। না, এত মানুষের এটা কি আমার লাখ, লাখ এটা কি তাহলে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর জন্য একটা এক ধরনের কি বলবো যে সতর্ক থাকা উচিত। ডেফিনিটলি ডেফিনিটলি কারণ হলো গিয়ে মানে পুরো সরকার-টরকার মানে দেখেন যাকে নিয়ে তারা হলে গিয়ে তারা কিন্তু ঠিকমতো তারা কিন্তু সিকিউরিটিও তাকে অফার করতে চায় নাই। মানে এখন হচ্ছে গিয়ে তার জন্য আসলে সরকার হলে গিয়া আম রাষ্ট্রীয়ভাবে আ আ শোক বিবরণ ঘোষণা করতে হয়েছেন। দিবস ঘোষণা করছে, ইয়ে করছে। সো দিস ইস কামস ডাউন টু দ্য পাওয়ার অফ দ্য পিপল। বুঝছেন? এটা একটা বিগ একটা লেসন হচ্ছে যে আ মানে আমরা আবারও একত্রিত হইতে পারবো। মানে I kinda have given up on that also. ১ বছরে যে আমার হলে গিয়ে মনে হইতেছিল যে না, এদেশে আসলে কোন চেঞ্জ হয় নাই। অর্থনীতির অবস্থা খারাপ। There is no job, unemployment rate অনেক খারাপ। একাডেমিক বাংলাদেশের একাডেমিয়ার অবস্থাও অনেক খারাপের দিকে যাচ্ছে। তো বাট আমার কাছে মনে হয়েছে যে না, এই জাস্ট ট্র্যাডিশনাল এইভাবেই চলে যাবে। বাট এইটাতে একটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ক্যান মেক আ কামব্যাক। দিস ইস আ মানে দিস ইস নট দ্য এন্ড। তো আমরা যদি ওই যে হাদির বেড়ে ওঠার অংশটা নিয়ে কিছু শুনি আরকি। হ্যাঁ, তার উইকিপিডিয়া পেজ থেকে। তো তুমি দেখেছো বা তুমি জানো ওর হ্যাঁ, ভালো। তো উনি অ্যাকচুয়ালি ওই ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। আচ্ছা, আচ্ছা উনি হ্যাঁ, এটা আমি জানতাম যে উনি ইউনিভার্সিটি অফ স্কলার্স এ এটা দেখছিলাম। কিন্তু এর আগের পড়াশোনা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন। এটা জানি। আ কিন্তু তার আগের ইয়েটা তুমি জানো নাকি? আমি যেটা জানি যে এখানে কিছু মানে মানে খুবই আম যেটা বললাম যে একদম মানে গ্রামের থেকে বড় হয়ে আসা, খুবই স্ট্রাগলিং, হার্ড ওয়ার্কিং একটা
ফ্যামিলি থেকে আসছে। সে নিজেও হলে গিয়ে হার্ড ওয়ার্কিং করছে। কারণ আমরা জানি আমরা ২ জনই হলে গিয়ে এইচএসসি, এইচএসসির বাস্তবতাটা দেখছি। যে হলে গিয়ে মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এত মানে এইচএসসি ওরিয়েন্টেড অ্যাডমিশন টেস্ট যে হলে গিয়ে মাদ্রাসা বোর্ড থেকে আসে তাকে আসলেই জ্ঞানী, আসলেই অনেক ডাবল ট্রিপল প্রিপারেশন নিয়ে আসতে হয় কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি এক্সামের জন্য। তো যেমন উনি ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জি মাদ্রাসা। হ্যাঁ, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে প্রাতিষ্ঠানিক জীবন শুরু করেন। তারপরে হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ভর্তি হন, সেখানে আলিম পরীক্ষা সম্পন্ন করেন ওখানেই। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। আচ্ছা, আচ্ছা। তো তারপর উনি যেমন আগে যেটা বলছিলাম যে উনার মৃত্যুর এই যে মানুষের মনে এত অল্প সময়ে জায়গা করে নেওয়া, সেই জায়গা করে নেওয়ার জায়গা থেকে এই আজকের জানাজাতে আমরা দেখলাম যে মানুষজনের সার্থক এবং গত ২ দিনে বেশ কিছু